ফাল্গুনীদি, এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিজেপি টাকা ঢোকাচ্ছে, আপনি জানলে অবাক হবেন বা হয়তো আমি জানি না এর সঙ্গে এই প্রসঙ্গ মিলবে কিনা। আমরা যদি আজকে একটা ছবি এখন এই মুহূর্তে একটু দেখাতে পারি, যে আসামের নাম্বার প্লেট আলা একটা গাড়ি, যাকে উত্তরবঙ্গে যে গাড়িকে আটকানো হয়েছে, গাড়িতে দুজন ব্যবসায়ী ছিলেন বলে বলা হচ্ছে, তিনি এবং তার স্ত্রী দুজনকে পুলিশ আটক করেছে। এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছেন, এই গাড়িতে টাকা ছিল। এই দেখুন, এই নাম্বার প্লেট গাড়ির হচ্ছে আসামের এবং সেখান থেকে টাকা এসছে। রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তারা বা আটক হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। অ্যামাউন্টটা খুব বেশি নয়, 3.5 লাখ মতো টাকা, ব্যবসায়ী পরিবারের গাড়ি। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য কিন্তু ফাল্গুনীর এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে এই যে এত রদবদল, এই যে আজকে আমি অনুষ্ঠানে শুরু করলাম ডিএম ডিআইজির রদবদল, এর পেছনে নির্বাচন কমিশন বিজেপি দ্বারা প্রভোগেটেড, এবং উদ্দেশ্য হচ্ছে কি করে গোপন পথে টাকা, অস্ত্র, গোলা বারুদ ইত্যাদি সব বিজেপি রাজ্যে আমদানি করতে পারে। ফাল্গুনী, এই অভিযোগকে কিভাবে দেখবেন? না, বিষয় হচ্ছে বারুদের ভান্ডার, বেআইনি অস্ত্রের ভান্ডারই তো এই পশ্চিমবঙ্গ। এখান থেকে আবার কোথায় চালান হবে? এটাই তো ভান্ডার, এখানেই তো আমদানি করা হয়। আমরা তো সবসময় দেখছি বেআইনি অস্ত্রের জনজানানিতে কোনো কাউন্সিলর তৃণমূলেরই, সাধারণ পাবলিক, তামান্না কি করে চলে গেল দিদিমণি? তখন তো আপনারা ছিলেন। ভোট বাক্স, ব্যালট বাক্স যে জঙ্গলে পাওয়া গেছে, ব্যালট বাক্স যে নদীতে পাওয়া গেছে, কোথা থেকে এসে? তো আপনার প্রশাসন ছিল। এত বোমগুলি, এত রক্তপাত কোথা থেকে এসেছে? তো আপনার প্রশাসন ছিল। আপনি বলেছিলেন খেলা হবে, কি করে খেলতে হয় আমিও জানি। আর একটা জিনিস হচ্ছে, কিছুদিন আগেই দিদিমণি আমরা দেখেছি যে ফাইল নিয়ে পালিয়ে এলো। সেই ফাইলে কি গোপন তথ্য ছিল? কি এমন চাবিকাঠি ছিল? একজন আইপ্যাকের অফিসে একটা রাজনৈতিক দল, থার্ড পার্টি আইপ্যাক, তার কাছে যে ফাইল ছিল, সেখানে ইলেকশনের কি গোপন তথ্য ছিল যেটা মুখ্যমন্ত্রীকে গিয়ে নিয়ে পালিয়ে আসতে হলো? তার মধ্যে কি অভিসন্ধি ছিল সেটা তো আমরা জানি না। সেটা উনি দেখাক, সেটা উনি প্রকাশ করুক, এটা তার অভিসন্ধি কিনা। কারণ উনি জানেন যখনই ভোট হবে স্বভাবতই ইলেকশন কমিশনারের হাতেই ক্ষমতা যায়, এবং এইবারে যে ইলেকশনটা হবে সেটা যে মমতা ব্যানার্জি হারবেন সেটা তিনি অনেক আগের থেকে ভেবে নিয়েছে বলেই তিনি বারবার বলেছেন এসআইআর হতে দেব না, মানুষকে ভুল দিকে চালিত করেছে। সেটা একটা হাইপোথেটিক্যাল আপনারা বলছেন মমতা ব্যানার্জি হারবে। আমাকে দিদি একটা কথা বলুন, উনি বললেন যে টাকা ঢোকানোর কথা, উনি বলছেন যে এই বিস্ফোরক বা বাইরে থেকে বহিরাগতরা আসবে, এবং এই যে পুলিশের সম্প্রতি যে গ্রেপ্তারি, এতে কি দোষ? মানে ধরুন ঝাড়খণ্ড থেকে যদি লোক আসে বা অস্ত্র আসে, এই যে যেরকমটা আমরা দেখলাম ঝাড়খণ্ড থেকে যে এসছে, সেখানে ইলেকশন কমিশনার আজকে দায়িত্ব দিয়েছে, রাজ্য পুলিশের দায়িত্ব কি নেই? বলে দিয়েছে রাজ্য পুলিশ কোনো দায়িত্ব পাবে না। তাহলে উনি একটু আগে মনে হয় সম্ভবত বলছিলেন যে রাজ্য পুলিশ বুথে থাকবে, বাইরের পুলিশ থাকবে না, বলছিলেন মনে হয় না, অভ্যন্তরীণ নিরাপত্তা তো রাজ্য পুলিশই দেবে। হ্যাঁ, তো তাহলে উনার দায়ভার নেই এটা বলছেন কেন? দায়ভার উনারও আছে। যখন দেখছে ধরা পড়ে যাচ্ছে তখন ইলেকশন কমিশন তো সবে এলো। এই যে আসা যাওয়া, এটা তো একদিনের ক্লিয়ারেন্স নয়, এবং আপনি বেশ কিছু পুরনো সাবস্টেন্স বললেন যে যেখানেও গোলা বারুদ পাওয়া গিয়েছে, কাজেই তখন তাহলে কার দায়িত্ব ছিল? এবং একদম এক্স্যাক্টলি দিদিমণি নিজে বলতে বাধ্য হয়েছিল, যা গোলা বারুদ আছে আমি সেগুলোকে আবার চেষ্টা করব, সব পুলিশদের বলবো সেটা রেস্কিউ করতে, বলেছিলেন কিনা? একদম। মানে এবং আমরা এই তামান্নার মৃত্যু আমরা দেখেছি কিনা, বকটুই আমরা দেখেছি কিনা, আমরা ভাটপাড়া দেখেছি কিনা, আমরা মিনাখা দেখেছি কিনা, বাচ্চাদের প্রাণ দিতে হয়েছে বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে। আমরা দেখেছি ভাঙড়টা আপনি ভুলে যাচ্ছেন, ভাঙড়ে 4টে বাচ্চা ছেলে তারা আহত হয়ে ভর্তি। একদম চারিদিকে আমরা দেখেছি যে কিভাবে মানে এমন বিস্ফোরণ হয়েছে, ওদিকে চন্দননগর কেঁপে উঠেছে। আমরা দেখেছি, আপনাদের মাধ্যমে দেখেছি, আমরা নিজেরা থেকে দেখেছি। ঠিক। আর আমি এবার উপাসনার কাছে আসবো, কিন্তু তার আগে উপাসনাকে দেখাই এবং এটুকু বলতে চেষ্টা করি যে রাজ্যের ভেতরকার অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা তো রাজ্য পুলিশ দেখছে, উদ্ধার হচ্ছে ডেফিনেটলি পুলিশের সদর্থক ভূমিকা, এই বিষয়ে উপাসনা কোনো সন্দেহ নেই। কিন্তু এই গোলা বারুদ নিশ্চিন্তে নিভৃতে এই রাজ্যে, এই জেলায় জেলায় বানাচ্ছে কারা? এবং উপাসনা আমার সঙ্গে এই নিয়ে দ্বিতীয় দিন প্রোগ্রাম করছে। ফাল্গুনীদি বহুদিন পুরনো, আপনারাও বহুদিন ধরে জানেন যে মুর্শিদাবাদ তো বোমা তৈরির মানে আতুর ঘর। আপনারা যে কোনো ঘটনায় দেখুন, তাজা বোমা একের পর এক উদ্ধার মুর্শিদাবাদে।
আমি আপনাকে উপাসনা আপনাকে এবং আপনাদেরকে দেখাচ্ছি দুটো দেশীয় পিস্তল আজকে উদ্ধার হয়েছে, দেশীয় পিস্তল, কার্তুজ, তার সঙ্গে কার্তুজ উদ্ধার হয়েছে, একের পর এক উদ্ধার, এই দেখতে পাচ্ছেন। এই যে অস্ত্রের যে রাজ্যে একাধিক জায়গায় অস্ত্র পাওয়া যাচ্ছে, এবং আপনার মাথায় থাকবে যে মালদাতে ইংরেজ বাজারে আপনাদের দলের একজন প্রাক্তন নেতাকে গুলি করে দোকানের মধ্যে খুন করাল, এবং তারপর সারা বছরে প্রায় 13 জন তৃণমূল নেতা খুন হয়েছে, তৃণমূল নেতা খুন হচ্ছে। এবং খুব অদ্ভুত বিষয়, যখন আমরা তার স্ত্রীকে যখন প্রেস ইন্টারভিউ করছে, তিনি বলছেন এর পেছনে বড় ষড়যন্ত্র হচ্ছে, কোথাও তিনি বলছেন না যে বিজেপি আক্রমণ করেছে। মানে অদ্ভুত ব্যাপার। আমি এই জায়গাটা উপাসনার কাছে যাব। উপাসনা, আরেকটা জায়গা তো আমাকে আপনি বলার আগে আমাকে বলতেই হবে, সেটা হচ্ছে আইপ্যাক মামলার কথাও ফাল্গুনিদি উল্লেখ করলেন। আজকে আইপ্যাক মামলাকে বরঞ্চ কনফেস না করে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল আরও সময় চাইলেন। উপাসনায় সব মিলিয়ে ভোটের আগে তো বাতাবরণ কীরকম, কি মনে হচ্ছে? দেখো দাদা, মূলত বিজেপি যে একটা বহিরাগত দল, সেই জিনিসটা আলাদা করে প্রকাশ করার সত্যি কোনো জায়গা আসে না। এবং মূলত আপনি যে বক্তব্যটা রাখছিলেন তার মধ্যেই এই কথাটা আপনি নিজেই তুলে ধরলেন যে কিভাবে কত সংখ্যক তৃণমূল নেতাদের উপর আঘাত পড়েছে এবং তৃণমূল নেতাকে চিহ্নিত করে খুন করা হয়েছে, যে কথাটা আপনি বললেন। এবার আমাদের মূলত প্রশ্নটা হচ্ছে এখানে, ঠিক কদিন আগের কথা বলছি আমি, এই বহিরাগতের দল আমি কেন বলছি, ঠিক কদিন আগের ঘটনা, শশী পাজাদির বাড়ির উপর ক্রমাগত আক্রমণ চালানো হলো। কারা চালানেন? যখন সেই ভিডিওগুলো ভীষণ স্পষ্টভাবে দেখলাম, তখন স্পষ্ট হলো যে কেউ একজন বলছে যে আমি ত্রিপুরার মহিলা সভাপতি বা মহিলা এই দায়িত্বে রয়েছে। আমার কথাটা হচ্ছে, আজকে বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নাকি রথ নামিয়েছে। মানে তুমি ত্রিপুরার কথা বললে বলে উপাসনা মনে পড়লো, তাহলে তৃণমূল কংগ্রেস গোয়ার ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে বহিরাগত দল তো না, আমি সেই কথা যাচ্ছি, আমি সেই কথাতে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে আজকে বাংলাকে কেন্দ্র করে তারা যেই জিনিসটা জোর দেখানোর চেষ্টা করছে, সেই জোরটা তারা লোক ভরছে, তাদের পকেটে একটা বড় সংখ্যক টাকা গুজে দিয়ে তার পরবর্তীতে বাস থেকে শুরু করে সবকিছু আসছে না হয় বিভিন্ন ওই ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় রয়েছে সেই সব জায়গা থেকে। আর এইখানে আসার পরবর্তীতে একজন মহিলা যে আমাদের বাংলার একজন নাগরিক, সেই নাগরিকের বাড়িতে হামলা হচ্ছে। আমি অন্য কোনো জায়গায় যাচ্ছি না, অন্য কোনো ডেজিগনেশনের দিকে যাচ্ছি না। তুমি বহিরাগত বললে, মানে তৃণমূল যখন সর্বভারতীয় দল, তার মানে এই রাজ্যে তৃণমূলের জন্ম এবং বিস্তার, তাহলে কি ভারতের 27টা রাজ্যে তৃণমূল বহিরাগত দল? একদমই নয়। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি কি সেইখানে গিয়ে যখন আমি নিজের ক্ষমতা চারণ করছি, তখন কি আমি সেখানে উপস্থিত কোনো একটা নাগরিকের বাড়ি ভাঙতে পারি? এই জিনিসটার কোনো একটা মানে আমার কাছে কি একটা ক্লিন অ্যাক্সেস চলে আসে না তো? আজকের দিনে দাঁড়িয়ে ভাটপাড়ার কথা বললেন উনি। আজকে আমার স্পষ্ট মনে আছে যে কিভাবে অর্জুন সিং, ওনাদের দলের নেতা, তাই তো, ওনাদের দলের নেতাই তো অর্জুন সিং থেকে শুরু করে আজকে যখন দিলীপ ঘোষ বলছে যে আজকে শশী পাজার বাড়িতে যখন আঘাত হলো, কালকে সেই জিনিসটা হতে পারে কালীঘাটে, তার ঠিক আগে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গাড়িতে আমরা দেখছি যে এত সংখ্যক টাকা পাওয়া যাচ্ছে এবং সেই গাড়িটা যে বাংলার নয়, সেই জিনিসটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে গোটা ইকুয়েশনটা, গোটা ক্রোনোলজিটা অত্যাধিক ইজি হয়ে যাচ্ছে না কি আমাদের সকলের কাছে বোঝার জন্য? আর একটা জিনিস, আজকে যিনি বসে আছেন, অর্থাৎ বিজেপির তরফ থেকে যিনি মুখপাত্র হিসাবে এসেছেন, উনি নিজে একজন মহিলা। উনি এত কথাই বাংলাকে নিয়ে বললেন। উনি হয়তো এই জিনিসটা জানেন না যে আমাদের আন্তর্জাতিক নারী দিবসের দিন এই বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার যেই জায়গায় রয়েছে, সেখানে একজন 20 বছর বয়সী একটা মেয়ে এবং সেই সমান দিনে 80 বছর বয়স্ক একজন বৃদ্ধার রেপ হয়েছে। সেই ব্যাপারে ওনাদের কোনো একজন কোনো বক্তব্য রাখেনি। আরেকটা জিনিস যদি এই সময়ের মধ্যেই বলতে পারি, সেটা হচ্ছে 45 লক্ষ ব্যক্তি, সংখ্যাটা তো কম নয়। সেই 45 লক্ষের মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন রয়েছে, সেই 45 লক্ষের মধ্যে মুসলমান সম্প্রদায় এবং বিভিন্ন সম্প্রদায়ের লোকজন রয়েছে। সেটা স্বাভাবিক। এটা কোন 45 লক্ষ? 45 আন্ডার এডুকেশন, একদমই তাই। আচ্ছা। 45 লাখ। আমি যে লাস্ট ডেটাটা পেয়েছি, আগে তো 61-63 ছিল, তারপরে সেই জিনিসটা কমে 45 লাখ এসে দাঁড়িয়েছে। 45 লাখ ইজ নট আ চাইল্ডস প্লে, এটা একটা বড় সংখ্যা। এবং এই বড় সংখ্যার মানুষজনদেরকে আজকের দিনে দাঁড়িয়ে যখন ভোট প্রদানের অধিকার থেকে ছিনিয়ে রাখা হচ্ছে, তখন বিজেপি কোনো বক্তব্য রাখছে না কেন? কারণ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে হবে। এই কারণেই কি আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নামছে, তখন বিজেপির বিভিন্ন মুখপাত্র থেকে শুরু করে বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছে যে আমরা দেখে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মাঠে দাঁড়িয়ে বলেছেন, সেই র্যালিতে দাঁড়িয়ে বলেছেন যে যদি তোমাদের দম থাকে তাহলে দেখে নাও। আমি সত্যি গর্ববোধ করি যে উনি আমার নেত্রী, উনি আমার নেত্রী।
আমরাও গর্ববোধ করি, মুখ্যমন্ত্রী বলেন মহিলারা 8টার পরে বেরোবেন না, আমরাও গর্বিত, সত্যি বেশ, কথা। না আমি আমি আমরা রাত 8টার পরে মহিলারা বেরোবেন না, আপনাদের কথাটা একজন একটা পুলিশ মন্ত্রী একটা তিনি মিনিট। বলছেন একটা 8টার পরে মিনিট। মহিলারা বেরোবেন না, এই আমরা তো নারী প্রত্যেকে দিবস। জানি যে আপনাদের এই তো নারী দিবস। না আমি 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 এই মুহূর্তে এই মুহূর্তে সরকার আপনারা কসবা আরে বাবা, একটা 20 next বছরের time, মেয়ে next time আসি, এবং দিদি, 80 দিদি, আমি বছরের জানি। মহিলাকে রেপ করা আমি জানি। সন্ন্যাসিনী বলুন, খুব সুন্দর, খুব না, না, সুন্দর না। জিনিসটা। মালদায় এগুলো বলুন, তো একটা- মিথ্যা তথ্য, please, please, আদিবাসী please, মহিলা বলুন, please, প্রমাণ please, করাটা please। আপনাদের কাছে একটা রেগুলার আচ্ছা, ব্যাপার হয়ে গেছে। একটা জায়গা আমি 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 ফাল্গুনি দিয়ে উপাসনা দুজনকেই আপাতত বলবো থামতে, কারণ একটা বিষয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন শাসকের সময় ধর্ষণ হয়েছে, এবং এই যে ধর্ষণের যদি তালিকা করতে বলা হয় সেটা আমার কাছে অত্যন্ত কষ্টকর হবে, এবং কামদুনি থেকে শুরু করে টানা তালিকা তৈরি করা যায়, বানতলা, ধানতলা, অনিতা দেওয়ান থেকে শুরু করে বাম আমলের একাধিক তথ্য দেওয়া যায়। আচ্ছা, এগুলো দিলে কি রাজ্য পশ্চিমবঙ্গবাসী হিসাবে মিডিয়ার সামনে আমাদের খুব মুখ উজ্জ্বল হয়? আপনারা আমাকে বলুন, সেটা বিহারে হতে পারে, সেটা বিজেপির কোনো নেতা করতে পারে। আমার কথা হচ্ছে যে ধর্ষণের জন্য অনুকূল পরিবেশ প্রশাসন প্রোভাইড করছে কিনা, কোনো ঘটনা ঘটার পর ইনিশিয়েটিভ প্রশাসন কতটা প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে, এবং দৃষ্টান্তমূলক শাস্তির ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কি হাঁসখালির কথা ভুলে গেছি? হাঁসখালিতে ভুলেছি। আমি জানি না তখন উপাসনা সরাসরি রাজনীতিতে এসছেন কিনা, মানে একাধিক, আমি না এই নিয়ে আলোচনা ধর্ষণ নিয়ে করতে চাই না, তু ম্যায় হবে। অপরাজিতা বিলটা না 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 না, আমি আরজি করের কথা, এই তালিকা আমি দীর্ঘায়িত করব না, একদমই না। কিন্তু এই ধর্ষণ দিয়ে কখনো ওইভাবে বিচার হয় না। ধর্ষণ করেন কিছু মানসিকতা সম্পন্ন মানুষ, যাদের মানসিকতা স্বাভাবিক নয়, তারা করেন, কিন্তু তার পরবর্তী ব্যবস্থা কী নেওয়া হচ্ছে সেটা দেখার বিষয়। ডেফিনেটলি আজকের দিনে যখন আমি এই কথা বলছি, এই রাজ্যের মানুষ যারা 7 কোটি ভোটার, আমি স্থির বিশ্বাস তার মধ্যে 75 থেকে 80% উপর মানুষ চাইছেন যে আরজি করের মেয়েটাকে আসলে কে মারলো তার জবাব আমরা চাই, বা সেই ক্ষেত্রে বিচার কি সত্যি হলো, এই প্রশ্নটা মানুষ চান। কে রাজনীতি করলো বা কে বিজেপি কি বললো, তৃণমূল কি বললো, ডাজন্ট ম্যাটার। আমি আসবো একটা ছোট্ট বিরতি নিয়ে শক্তিদার কাছে, কারণ শক্তিদারা কিভাবে দেখছেন এই বিষয়টা। একটা জায়গা তো উপাসনা খুব গুরুত্বপূর্ণ বলল যে আন্ডার অ্যাডজুডিকেশনে এত মানুষকে রেখে ভোট প্রক্রিয়ায় আদতেও কি রাজনৈতিক দলগুলো যেতে চায়? বিজেপি তো বলছে যোগ্য মানুষ বাদ দেওয়া যাবে না, তৃণমূল প্রথম থেকে বলছে যাবে না, কংগ্রেস, সিপিএম তারাও বলছে যে বাদ রেখে আমরা ভোট করতে যেতে চাই না। পরিস্থিতি কোন জায়গায় আসবে? এবং সঙ্গে এই যে ডিএম, ডিআইজি, সিপি, রাজ্য পুলিশের ডিজি, এদের বদল, স্বরাষ্ট্র সচিব, সিএস বদল করা হচ্ছে, এর ফলে কোন জায়গাটা আসবে? একটা বিরতি নিচ্ছি, দ্রুত ফিরে আসছি, সঙ্গে থাকুন। এই জায়গাটা কোনো মানে বলতে দ্বিধা নেই যে জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল, এমনকি রাজ্যের প্রত্যেকটি মানুষ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চান। শক্তিদার যে পদক্ষেপগুলো নির্বাচন কমিশন নিচ্ছে, আপনাদের মানে পলিটিক্যাল মতামত কি এই বিষয়ে, রাজনৈতিক অভিমত কি? ঠিক আছে তো নাকি? দেখো, পরিষ্কারভাবে যেটা বলার, প্রথম থেকেই বলেছিলাম যে খুব অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এসআইআর হলো, তার ফলস্বরূপ প্রথমে প্রায় 60 লক্ষ, পরবর্তীকালে আরও 60 লক্ষ, এখন শোনা যাচ্ছে লাস্ট যা ইনফরমেশন তাতে 1-2 দিনের মধ্যে একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে যাতে 27 লক্ষ আবার ইনক্লুড হবে। কথা হচ্ছে এত সংখ্যক মানুষ। না শক্তিদা, এখানে আমার একটু মানে ওই ভাষাগত একটা ব্যাপার আছে। 27 লক্ষের নিষ্পত্তি হয়েছে বা 21 লক্ষের নিষ্পত্তি মানেই কি সেই লোকটা ইনক্লুড হয়ে যাচ্ছে? না, যে সাপ্লিমেন্টারি লিস্টে যেটা অ্যাড হবে, হ্যাঁ, তারা ভোটের দিন ভোট দিতে পারবে। না না, সেটা তো আমার সেটা নিয়ে আপত্তি নেই। নির্বাচন কমিশন বলছে আমাদের 21 লক্ষ মতো নিষ্পত্তি হয়েছে। হ্যাঁ। নিষ্পত্তি মানে আইদার হি ইজ পজিটিভ অর নেগেটিভ, দুটোই হতে পারে। না, নিষ্পত্তি হয়েছে, ইট ডাজন্ট মিন ইট ইজ নেগেটিভ। ও, এটা আপনাকে কি? না, যেটা ক্লিয়ারেন্স হয়েছে সেটার নাম্বারটাই ওরা বলছে। এখন ব্যাপারটা হচ্ছে নির্বাচন কমিশন। না, তার মানে তো এটা আমি ধরে নেবো যে 27 লক্ষ বিবেচনা হয়েছে এবং 27 লক্ষের মধ্যে 27 লক্ষই ক্লিন চিট হয়ে না গেছে। না 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 না, 27 লক্ষই ক্লিন চিট, এটা একবারও বলা হচ্ছে না। হ্যাঁ, 27 লক্ষই যে ক্লিন চিট হয়েছে একবারও বলা হচ্ছে না। আমি তো সেটাই বলছি, 27 হাইকোর্টের নিষ্পত্তি, 27 হোক 21 হোক, নিষ্পত্তি মানে দেখা যেতে পারে তার মধ্যে 50% ইনক্লুড হলো, বাদবাকি আবার ডিলিটেড হয়ে গেল। না, তার মধ্যে এলিমিনেশনও হতে পারে। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। না, এখন কথা হচ্ছে যে তুমি প্রথমেই বললে প্রায় 7 কোটি রাজ্যের পশ্চিমবাংলায় আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি।
একটা কথা, সংবিধানে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এসআইআর এর নাম করে, যে ধরো তুমি যদি এটা নিষ্পত্তি না হয়, এবং এটা নিষ্পত্তি করতে গেলে কারণ ভোট ডিক্লেয়ার হয়ে গেছে 23 এবং 29, এরপরে যদি পেছাতে হয় তাহলে প্রেসিডেন্ট রুল করতে হবে, সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের পক্ষে কাঙ্ক্ষিত নয়। একটা ঘটনা হচ্ছে যে এত সংখ্যক লোককে বাদ দিয়ে মানুষের কি মতামতটা নেওয়া হবে, আমি এটা জানি না, আমি বুঝতে পারছি না এত লক্ষ লোক বাদ যাচ্ছে কি অনৈতিক ভাবে, আপনি সেটা স্পষ্ট না, করুন। অনৈতিক ভাবে না, আমি একটা কথা তাহলে? বলি, এই প্রসিডিওরটা আপনার তো এটা ভালো লাগা উচিত যে একটা ভোটার তালিকার মধ্যে জল মেশানো ছিল এত। আমি কি কারণে বাদ গেলাম এটা যদি আমি জানতে না পারি, কেন জানবে না? সবাই জানতে পারবে। জানতে পারছে না এখনো, কারণ এই আর ওরা সব সরে গেছে। এখন প্রশ্নটা করব আমি কার কাছে, এই প্রশ্নটা আমার আছে। এবং আজ ধরো ডেট অফ নমিনেশন, ডেট অফ উইথড্রলের আগে পর্যন্ত যদি এত লক্ষ মানুষ তার সাংবিধানিক অধিকারটা হারায়, তাদের ভোটাধিকার হারায়, তাহলে এটা কিসের ভোট, এটা কেমন ভোট? না, আপনি বলুন যে অবৈধভাবে যদি ভোটাধিকার হারায়, এই শব্দটা ব্যবহার করতে হবে। অবৈধভাবে আমরা প্রথম থেকে বলেছি যে ন্যায্য লোকের নাম যেন বাদ না যায়, যদি শিফটিং, ডাবলিং এগুলো থাকে বাদ যায়, এগুলো তো আমরা সবাই জানি, কিন্তু আপনারা বলছেন এত লোকের নাম বাদ গিয়ে ভোট হচ্ছে, এটা কি করে সম্ভব? ডেফিনেটলি সেটা ক্লিয়ার করুন নির্বাচন। তার মানে আপনি চান যে মৃত লোক, শিফটেড লোক এরা ভোট দিক? কখনো আমি এটা চাই না। তাহলে এত লোক বাদ গেলে আপনি এত কাঁদছেন কেন? না, 58 তাদের লক্ষ, নিষ্পত্তি 20,000 হয়েছে, তো 58 লক্ষ দেখবো। নিয়ে তো কোনো ডাউট নেই। হ্যাঁ, এটা তো কারণ দেখা- shifted আমি- dead voter। আমি সময় কথা বলিনি, আপনি চুপ করুন, আমি কথা বলিনি। আমার কথা হচ্ছে একটাই, যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার দেবে, যদি সে বাইরের নাগরিক, যদি ভারতবর্ষের নাগরিক না হয়, যদি সে তার অন্য জায়গায় ভোটার। আচ্ছা, আপনি শক্তিদা, আমি এটা বুঝে গেছি, আপনি আমাকে ডিএম, ডিআইজি পরিবর্তন, কলকাতা মানে স্বরাষ্ট্র সচিব, কলকাতা পুলিশের সিপি, ডিজি, রাজ্য পুলিশের ডিজি, এই যে পরিবর্তন, এই ইনিশিয়েটিভটাকে কেমন ভাবে দেখছেন? এটা আমি সবসময় শুনো, পশ্চিমবাংলায় গত কয়েকটা নির্বাচন, সে লোকসভার নির্বাচন হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, সে বিধানসভার নির্বাচন হোক, সে কোঅপারেটিভ নির্বাচন হোক, ক্লাব নির্বাচন হোক, এমন একটা নির্বাচন নেই যে নির্বাচনে রক্তপাত ঘটেনি। যদি নির্বাচন কমিশন এই ডিএম এবং বিভিন্ন পুলিশ আধিকারিকদের যে বদল করা হয়েছে, আমাদের সিপিকে বদল করা হয়েছে, ডিজিকে বদল করা হয়েছে, আজকে 11 জন এসপিকে বদল করা হয়েছে, এই বদলগুলো দিয়ে যদি পশ্চিমবাংলার মানুষ রক্তহীন একটা ভোট পায়, তাতে সবচেয়ে আমরা আনন্দিত হব। বেশ, অনেক ধন্যবাদ শক্তিদা। তার মানে আপনি বলছেন এই পরিবর্তন যদি শান্তিপূর্ণ ভোট বাতাবরণ তৈরি করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। অমিতাভদার কাছে আসবে একটা ছোট্ট বিরতির পর। এই পদক্ষেপের পরেও এটা একদম পরিষ্কার যে মাইক্রো লেভেলে এমন কিছু অফেন্স হয় যেগুলোকে বারবার নজরের বাইরে চলে যায়, এবং সেই কারণের জন্য ভোটের দিন একাধিক অভিযোগ থাকে, ভোটের পরে একাধিক অভিযোগ থাকে। আচ্ছা, ধরে নিন তারপরে ভোট পরবর্তী সন্ত্রাস আপনি আটকাবেন কি করে? ভোট পূর্ববর্তী সন্ত্রাস থেকেই যায়। এই জায়গাগুলোকে রিপেয়ার সম্ভব? অমিতাভ কাঞ্জিলাল কি বলছেন, একটা ছোট্ট বিরতির পর এসে শুনবো, সঙ্গে থাকবেন। অমিতাভদা, আজ থেকে শুরু করে গত 15 বছরের মোটামুটি নির্বাচনের সিনারিও কম বেশি আপনার মাথাতেও আছে, আমারও আছে। এত ব্যাপক রদবদল এবং মানে এই যে স্টেপগুলো মনোজ আগরওয়াল নিচ্ছেন বা জ্ঞানেশ কুমাররা নিচ্ছেন, আমার মনে হয় সম্প্রতি অতীতে আপনার বা আমার মনে পড়ছে না যে এত একটা ব্যাপক কড়াকড়ি নির্বাচন কমিশন আগে কখনো করেছে। সত্যি কি এবার তাহলে রক্তপাতহীন একটা মানে একটা ভিন্ন ধর্মী নির্বাচন এই রাজ্যের মানুষ পেতে চলেছে, যা যা পরিবর্তন হচ্ছে? আপনার অবজারভেশন কি বলছে? দেখো, জনপ্রতিনিধিত্ব আইন চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতবর্ষে নির্বাচন পরিচালনার যে অভিজ্ঞতা, তার সবচেয়ে অভূতপূর্ব পর্যায়ে এসে পৌঁছালাম আমরা বাংলার জন্য, পশ্চিমবঙ্গের জন্য, যখন রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে অপসারিত করে, অর্থাৎ তাদের জায়গায় বিকল্প সাময়িক মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে নিয়ে এসে এই নির্বাচন পরিচালনা করা হচ্ছে। এই দুটো দিক থাকতে পারে। এক, যে প্রথমত যেটা শাসক পক্ষ বা আরো অনেকেই বলছেন, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বা কনস্পিরেসির আওতাতে আসছে, অর্থাৎ ক্ষমতা বদলের জন্য পছন্দসই লোককে পাঠিয়ে নির্বাচন পরিচালনা করে তাতে প্রয়োজনীয় গোলমাল পাকিয়ে ভোট আদায় করে নিয়ে
অপর কোনো বিশেষ কোনো দলকে সুবিধা পাইয়ে দেওয়া। আর দ্বিতীয়ত যে যুক্তিটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে আমলা, এই যে প্রশাসক বর্গ একটা লম্বা সময় ধরে এই সরকারের সঙ্গে কাজ করছেন, তাদের যে ইকোলজি, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে মিথস্ক্রিয়া, সিম্বায়োসিস, এই সিম্বায়োসিসের পরিণাম আমরা দেখেছি যে আলাপন বন্দ্যোপাধ্যায়কে তার রিটায়ারমেন্টের পরেও বিপুল অঙ্কের টাকা দিয়ে পদে রাখা হয়েছে, মনোজ পান্থকে, হরিকৃষ্ণ দ্বিবেদীর ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই প্রশাসনের খামখেয়ালিপনাকে সমর্থন দিয়ে যারাই বিভিন্ন সময় অনাচার করেছেন, সে অভিরূপ সরকার তার যে অর্থ কমিশনের রিপোর্ট জমা দিলেন ইত্যাদি করে সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে যে বেইমানি তিনি করেছেন তার পুরস্কার তারা পেয়েছেন, এই রাজ্য সরকারই দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এইরকম ভাবে মিথস্ক্রিয়ার মাধ্যমে আমলাতন্ত্রকে বিশেষ সুবিধে পাইয়ে দিয়ে নিজেদের করায়ত্ত করে রাখা। এবং মনে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এ পর্যন্ত ইতিহাসে যিনি নিজের হাতে এই সমস্ত আমলাদের পদোন্নতিকে নিয়ন্ত্রণ করছেন এই মুহূর্তে। আগে কিন্তু এটা একটা স্বতন্ত্র দপ্তরের কাজ ছিল, স্বতন্ত্র বিভাগের কাজ ছিল, এখন মুখ্যমন্ত্রী নিজে সে ফাইল দেখেন। অর্থাৎ সার্বিকভাবে যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে যে এই গোটা প্রক্রিয়াটার মাধ্যমে আমলাতন্ত্রের স্বচ্ছতা প্রসঙ্গে এই মুহূর্তে নিঃসন্দিহান হতে পারছেন না নির্বাচন কমিশন, তাই এই ব্যবস্থা তাদেরকে করতে হয়েছে যে কারণেই হোক। অর্থাৎ যদি একটি রদবদলের রাজনৈতিক রেজিম চেঞ্জের জন্য বিশেষ চক্রান্তমূলক রোল প্লে করুন নির্বাচন কমিশন, কিংবা একটি দুর্নীতিগ্রস্ত সরকারের যে আমলাতান্ত্রিক কাঠামো তাকে যদি সরিয়ে বিকল্প ব্যবস্থা না করা যায়, জনগণ তার নিশ্চিত ভোটাধিকার বা গণতান্ত্রিক মত প্রকাশের যথাযথ সুযোগ পাবেন না। কারণ যেটাই হোক, একটা বিষয় কিন্তু লক্ষণীয়, সেটা দুদিক থেকেই প্রমাণ করে আমাদের ভারতবর্ষের সাংবিধানিক ব্যবস্থা কতখানি হতশ্রী, কতখানি ভেঙে পড়েছে এই বুদ্ধিহীন, নির্বোধ, মেরিটলেস শাসকদের হাতে পড়ে, যে শেষ পর্যন্ত জনগণের অধিকার সুরক্ষিত করবার জন্য এই সাংবিধানিক ব্যবস্থায় দুটো সাংবিধানিক কর্তৃপক্ষ একে অন্যের সঙ্গে দাঁ কুমড়ো সম্পর্কে আদা কাঁচকলার লড়াইয়ে জড়িয়ে পড়ছে। কখনো রাজ্য সরকার বনাম ইডি, আজকেও সুপ্রিম কোর্টে সেই যুক্তি উঠে এসছে। এই এক অভূতপূর্ব পরিস্থিতি আমাদের সংবিধানে লিখবার কখনো প্রয়োজন হয়নি। এরপরে যদি অন্য কোনো মুখ্যমন্ত্রী এই একই আচরণ করেন, সেক্ষেত্রে কি করণীয় হবে? আমাদের সংবিধানে কোথাও লেখা নেই। বলে স্বাভাবিকভাবেই আমরা এমন মুখ্যমন্ত্রী না পেলে সম্ভবত আমাদের সংবিধান ব্যবস্থা এত বড় চ্যালেঞ্জের মুখে এসে পড়তো না।